শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। হালনাগাদে ভোটার বেড়েছে 18 লাখের কিছু বেশি। খসড়ায় মোট সংখ্যা এখন প্রায় 12,37 লাখ। বিতর্ক এড়াতে বাড়ি বাড়ি গিয়ে যাচাই হবে প্রত্যেকের তথ্য। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের করা বিদ্যুৎ ও জ্বালানির সব চুক্তি পর্যালোচনা করবে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। রাজধানী সহ সারা দেশে কনকনে ঠান্ডা, কয়েক জেলায় শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাস বসছে, বিশেষ করে ধরতে প্রবল রোদ নাই, ঠান্ডা তো গা হিম হয়ে আসতেছে, কান টান সব ব্যথা করতেছে। হিরে বাতাস, এই বাতাসের চলাফেরা করা যাচ্ছে না বর্তমান। সকাল থেকে যে ঠান্ডায় মনে করেন বেড়াইতে পারতেছি না। আধার নাম নিয়ে রাজধানীতে ছিনতাই আতঙ্ক, ছড়েছে প্রাণ, খোয়া যাচ্ছে মূল্যবান জিনিস। প্রবণতা কম পুলিশে অভিযোগ জানানোর। কিছু বুঝার আগেই তারা হচ্ছে যে প্রথমে চাপাতিতে মাথায় আমার বাড়ি দিল একটা, যা ছিল সব নিয়ে গেছে। তখন কমপ্লেন করছিলাম, কিছু হেল্প পাই নাই। স্থানীয় যারা আছে, ভাড়াটিয়া বাড়িয়া যারা, সবাই মোটামুটি একটা আতঙ্কে ভয়ের মধ্যে থাকে। সার্জিস হাসনাত সহ বৈষম্য বিরোধী অনেক নেতার ফেসবুক আইডি ডিসেবল। ফ্যাসিবাদী আইটি সেলের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ। আওয়ামী সাইবার স্পেসের যারা আছে তারা ক্রমাগত অ্যাটাক করে আইডিটাকে ডিসেবল করে দিয়েছে। সংকটের মধ্যে অস্বাভাবিক হারে বেড়েছে কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফা। বাড়তি সুদহার ও ডলারের ব্যবসা থেকেই আয় হয়েছে বেশি। নিউ অর্লিন্সে বর্ষবরণের অনুষ্ঠানের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, আহত 30। মিলেছে আইএসের যুক্ত থাকার যোগসূত্র। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বর্তমানে দেশের ভোটার সংখ্যা 12,36,83,512 জন। নতুন হালনাগাদ হওয়া খসড়া তালিকায় এই তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে এতে ভোটার বেড়েছে 18,33,352 জন। খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে, আর 20 জানুয়ারি শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম। বিতর্ক নিরসনে এবার প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গত সরকারের আমলের ভোটার তালিকা নিয়ে আছে বিস্তর বিতর্ক, যেখানে এক বছরে ভোটার বেড়েছিল 58,64,430 জন, যা মোট জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হারের তুলনায় বেশি। অভিযোগ ওঠে দ্বৈত ভোটার, মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের ভোটার বানানো সহ অনেক ভুয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেই বিতর্ক এড়াতে প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। জানান, তালিকায় নতুন করে যোগ হয়েছে 18 লাখের বেশি ভোটার। 12,36,83,512। খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,03,52,415 জন। এবারই প্রথম প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করার আহ্বান জানান নির্বাচন কমিশন। এই সকল দাবি নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। এই যে নিষ্পত্তিকৃত দাবি সমূহের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি 2025। পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না।
এই জন্যই বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে যাচাই করা। সব আপত্তি নিষ্পত্তি করে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। 1 জানুয়ারি 2026-এ যাদের বয়স 18 হবে তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। ভোটার বয়স 17 বছরের বিষয়ে আলোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। বিষয়টিকে রাজনৈতিক ঐকমত্যের উপর ছেড়ে দেন এই নির্বাচন কমিশন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ। জানুয়ারির শুরু থেকেই বেড়েছে শীতের দাপট। রাজধানীতে একদিকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমেছে, অন্যদিকে হুহু করে বয়ে চলেছে কনকনে ঠান্ডা বাতাস। হঠাৎ তাপমাত্রার পারদ কমায় ভোগান্তিতে সাধারণ মানুষ, বিশেষভাবে খেটে খাওয়া মানুষদের ভোগান্তি সবচেয়ে বেশি। ক্যালেন্ডারের পাতা উল্টানোর সঙ্গে সঙ্গেই বদলে গেছে আবহাওয়ার চিত্র। হুট করে বেড়েছে শীতের প্রকোপ, কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে জনজীবন। সূর্যের তো দেখাই নেই, উল্টো বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি। রাজধানীতে সাধারণত শীতের তীব্রতা কম থাকে, তবে বছরের প্রথম দিন থেকেই কুয়াশার চাদরে ঢাকা ব্যস্ত নগরী। কিন্তু জনজীবনের চাকা তো থেমে থাকার নয়, তাই হাড় কাঁপানো শীতেই গরম কাপড় জড়িয়ে কাজে নেমেছে নগরবাসী। শীতে তো একটু কষ্ট হচ্ছে, বাতাস বসছে, বিশেষ করে হতো প্রবল রোদ নাই, এই ধুলোবালি একটু কম, কিন্তু শীত বেশি। বাতাসের কারণে মানুষ, গরিব লোক, রাস্তাঘাটে ছিল গরিব মানুষ থাকে, এরা খুব কষ্ট আছে, খুব শীত। শীতে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তারা বলছেন 3 বেলা খাবারের জোগানই যেখানে চ্যালেঞ্জ, সেখানে আরামদায়ক গরম কাপড় বিলাসিতা। শীতের জন্য ভাড়া মারতে পারি না, লোকজনও নাই। শীতে অনেক কষ্ট, আমাদের গরিবের অনেক কষ্ট হচ্ছে। কম্বল টম্বল দেয় না, সাহায্য করে না, খুব আমরা কষ্টতে আছি। আবহাওয়া অফিস জানিয়েছে এবছর শীতের প্রকোপ থাকবে আগের তুলনায় বেশি। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। 6-7 থেকে পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরে স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে, সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে আজ যেই শীতের চিত্র সেটি আমরা জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী এম এ আজিজ এই মুহূর্তে আগারগাঁ এলাকায় আছেন, দেখতে পাচ্ছি তাকে। আজিজ, আজকে বেলা তো অনেকটা গড়ালো, গতকাল থেকে হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা এবং আমি নিজেই আজ অফিস আসার সময় সূর্যের দেখা পাইনি। আপনি যে এলাকায় আছেন সেখানে যারা খেটে খাওয়া মানুষ আছেন কিংবা যারা অফিসে গিয়েছেন, রাস্তায় যারা অবস্থান করছেন, কি বলছেন এই শীতের ব্যাপারে? আবহাওয়া অফিসের তথ্যও জানতে চাচ্ছি। ধন্যবাদ। বেলা গড়িয়ে আসলে এখন দুপুর হয়ে গেছে। সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, আমি দেখতে পেয়েছি যে কনকনে শীতে মানুষের জবুথবু অবস্থা, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রাস্তায় কাজ করছেন তাদেরই সবচেয়ে ভোগান্তি বেশি হচ্ছে, এবং যারা রিক্সা চালক, পথচারী, যারা স্কুলে যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদেরই দুর্ভোগের পরিমাণটা বেশি। এর বাইরে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন যে এই যে ঠান্ডা শুরু হয়েছে গতকাল থেকে, এটা আরো কয়েকদিন চলমান থাকবে। এরপরে 2-3 দিন আবার আবহাওয়া পরিস্থিতি একটু ভালো হবে। তারপর থেকে আবহাওয়া অফিস জানিয়েছে যে এই মাসের জানুয়ারি মাসের শেষ দিক থেকে, বিশেষ করে 15 তারিখের পর থেকে মূলত তাপমাত্রা আরো বেশি কমতে থাকবে, এবং তখন বিশেষ করে যারা আমাদের খেটে খাওয়া মানুষ আছেন, যারা পথচারী থাকবেন, তাদের কষ্টটা এবং তাদের দুর্ভোগটা বেড়ে যেতে পারে। এর বাইরে আবহাওয়া অফিস জানিয়েছে যে এই কনকনে শীতের মধ্যে, বিশেষ করে এখন যেহেতু কুয়াশার পরিমাণটা বেশি, সূর্যের দেখা নেই, তার কারণে শীতের প্রকোপটা বেড়েছে, এবং এই শীতের প্রকোপের মধ্যে, কুয়াশার প্রকোপের মধ্যে সকল ধরনের দুর্ঘটনা এড়াতে গাড়ি, বিশেষ করে দূরপাল্লা যানবাহন বা দ্রুত গতির যে যানবাহনগুলো আছে সেগুলোকে নিরাপদে চলাচলের জন্য হেডলাইট ব্যবহারের পরামর্শ
পরামর্শ দেওয়া হয়েছে। এর বাইরে আবহাওয়া অফিস জানিয়েছে যে বিমানবন্দরে যেসব বিমান ওঠানামা করছে সেগুলোকেও সতর্কতার সাথে চলাচলের নির্দেশনা আবহাওয়া অফিস দিয়েছে। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে যে এই কনকনে শীতের মধ্যে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছেন আমাদের পরিবারে তাদেরকে নিরাপদে রাখার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য তাদেরকে বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি গরম কাপড় দেওয়ার পরামর্শ আবহাওয়া অফিস জানিয়েছে। এর বাইরে সব মিলিয়ে আমরা রাজধানীর যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে এই যে হঠাৎ করে যে ঠান্ডা, এতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। আমরা শুনছিলাম রাজধানীর চিত্র, আমাদের সহকর্মী আজিজ জানাচ্ছিল। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা যাব একেবারে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে চুয়াডাঙ্গায়। আজ সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, আজ তো এখানে 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নিশ্চয়ই জনজীবনে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। আপনি একটু আমাদেরকে জানাবেন, সময় বাড়ার সাথে সাথে ঠান্ডার যে প্রবণতা সেটি কমলো কিনা? বৃষ্টি, সকাল থেকেই আমরা শহরের বিভিন্ন আনাচে কানাচেগুলো ঘুরে দেখছিলাম এবং আমাদের দর্শকদেরকে সেই চিত্র দেখাচ্ছিলাম। আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা শহরের পাশের একটি শহরতলি গ্রাম অঞ্চলে এবং এই গ্রামীণ জনপদে এসে আমরা যেটা দেখছি যে সকাল থেকে যেহেতু সাধারণ মানুষের আনাগোনা শহরে কমেছিল এবং গ্রাম থেকে যেসব মানুষগুলো শহরে যায় কাজের সন্ধানে, তারা অনেকেই আজকে ফিরে এসেছে। ফলে গ্রামেই কিন্তু আসলে সাধারণ মানুষজন কিংবা শ্রমজীবী নিম্নের মানুষজনের আনাগোনা অনেকটাই বেড়েছে, বেশি দেখলাম। গ্রামের যেই চায়ের দোকানগুলো রয়েছে, বিভিন্ন মোড়গুলো রয়েছে, সেই মোড়ে যেহেতু রোদ কিছুটা দেখা দিয়েছে, যেখানে রোদের ঝিলিক পাচ্ছে সেখানেই কিন্তু সাধারণ মানুষগুলো একটি খোশ গল্প মিলিত হচ্ছে, কেননা তারা অধিকাংশই আজ বেকার বসে আছে, কর্মহীন হয়ে পড়েছে। এই যে শ্রমজীবী মানুষের মধ্যে যে শীতের প্রভাব, সেই প্রভাবটা আসলে আমাদের চোখে দৃশ্যমান। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা জানিয়েছে যে এই শীতের কারণে আসলে সকালে হাড় কাঁপুনি শীত উপেক্ষা করেও তারা কাজের সন্ধানে ঘর থেকে বাইরে বের হয়েছিল এবং কাজ না পেয়ে তারা বাড়িতে ফিরে এসেছে এবং যারা কিছু কাজ পেয়েছে তারাও কিন্তু আসলে কাজ শেষ করতে পারছে না, কেননা এই যে উত্তর থেকে বয়ে আসে কনকনে ঠান্ডা বাতাস, এই বাতাসের কাছে অনেকটাই আসলে হার মানতে হচ্ছে। সূর্যের দেখা যদিও মিলেছে মধ্য দুপুরে, কিন্তু সেই সূর্য খুব বেশি উত্তাপ ছড়াতে পারছে না। সেই কনকনে ঠান্ডা বাতাসের কাছে কিন্তু সেই সূর্যের উত্তাপ একেবারেই খুবই ক্ষীণ এবং সাধারণ মানুষের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে অন্যান্যবার সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়, এই বছর আসলে সেই তুলনায় শীতবস্ত্র খুবই কম বিতরণ করা হয়েছে কিংবা একেবারেই হয়নি, এরকম অনেক গ্রামগুলো রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রথম দফায় সরকারিভাবে ত্রাণ ভাণ্ডারের কম্বল পাওয়া গিয়েছিল এবং সেইগুলো 4টি উপজেলার মধ্যে বিতরণ শেষ হয়েছে। একই সাথে আবার দ্বিতীয় দফায় চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, সেই চাহিদাপত্রগুলো পাওয়া গেল হয়তোবা দ্বিতীয় দফায় নতুন করে আবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। স্থানীয় আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, সহসাই কিন্তু তাপমাত্রা আসলে বাড়বে না, অর্থাৎ শীতের প্রকোপ কিন্তু আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। সেই ক্ষেত্রে আসলে সবাইকে সাবধানতার অবলম্বন করতে তারা আসলে অনুরোধ জানিয়েছেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ জিসান। ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি, এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমনটাই জানিয়েছেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত এবং লুটপাট করার মেশিন বানিয়েছিল। আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে $500 মিলিয়ন আর ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুটপাট করে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা, যার পেছনে সামিট সহ 5টি কোম্পানি জড়িত। এ সময় তিনি বলেন, সরকারকে এসব চুক্তি প্রকাশ করতে হবে। অনেক আগেই আমাদের করা উচিত রাজনৈতিক এবং একই সঙ্গে রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা,
আলাদা পাওয়ার হোল্ডিং দিয়েছে ৭,৫২৩ কোটি টাকা। মিরপুরে বিপিএল এর টিকিট কাউন্টার ভাঙচুর আর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে টিকিট প্রত্যাশীদের বিরুদ্ধে। আমরা সবশেষ আপডেটটুকু জানবো আমাদের সহকর্মী হাসিনুর রহমানের কাছ থেকে। হাসিনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে ভাঙচুরের যে চিত্র আপনি দেখলেন, বিশেষ করে বিপিএল এর খেলা প্রথম যেদিন শুরু হয়েছিল ওই দিনও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল। আজ কি অবস্থা জানাবেন, আর মিরপুরের নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? আমি একটু সরাসরি দর্শকদের দেখাতে চাই চিত্রটা আপনি যেটি বলেছেন, অগ্নিসংযোগ হয়েছে এখানে কিছু। এটা ছিল আসলে টিকিট কাউন্টার। তবে একটা বিষয় পরিষ্কার করতে চাই, এটা কিন্তু স্টেডিয়ামে নয়, স্টেডিয়ামের পাশেই সুইমিং কমপ্লেক্সে, যেটা 10 নম্বরের কাছে যে ফায়ার স্টেশনের পাশে যে একটা সুইমিং কমপ্লেক্স আছে, সেখানে একটা অস্থায়ী টিকিট বুথ করা হয়েছিল, সেখানে আসলে ভাঙচুরটা হয়েছে। তো স্টেডিয়ামের নিরাপত্তা বা ম্যাচ শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে, সেটা নিয়ে বা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, জানতে চেয়েছি যে আসলে কি হয়েছিল। এখনও মানুষজন বিসিবির বিপক্ষে ক্ষোভ প্রকাশ করছে। যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই টিকিট কাউন্টারে আসলে সাধারণ মানুষরা যখন আজকে টিকিট কাটতে এসেছিল, সেই সময় আসলে গ্যালারির টিকিটগুলো অ্যাভেলেবেল ছিল না। অর্থাৎ 200, 300, 350 টাকার সাধারণ মানুষ আর দর্শকরা যে ধরনের টিকিট কেটে থাকে সেই টিকিটগুলো অ্যাভেলেবেল ছিল না। টিকিট কাউন্টারের লোকজন 2000, 2500 বা একটু এক্সপেন্সিভ টিকিটগুলো তাদেরকে শো করছিলেন। সেই যে ধরে আসলে দর্শকদের ক্ষোভ যে কেন এই ধরনের টিকিট নেই বা কেন পাওয়া যাচ্ছিল না, সেই ক্ষোভ থেকে আসলে মূলত হট্টগোল, মারামারি, অগ্নিসংযোগের ঘটনাটা ঘটেছে। তো এখানে দর্শকরা আছে, আমি একজন দর্শকের কাছে একটু জানতে চাই কি হয়েছিল ঘটনাটা একটু যদি। আমি সকাল 6টার তোমার টিকিট কাটতে আইসি, বুঝতে পারছেন। এবার টিকিট তোমার 200 টাকা টিকিট 800 টাকা এই জায়গায়, বুঝতে পারছি। এবার শেষে তো তোমার সিন্ডিকেট চলতেছে এখন বর্তমানে, কিন্তু সবাই তো অনেক দূর দিয়ে আশা করে খেলা দেখতে হয়। আমি তো অনেক দূর দিয়ে বরিশাল দিয়ে খেলা দেখতে আইসি, বুঝতে পারছি। এবার টিকিট কাটতে আইসি, এবার 200 টাকা টিকিট 800 টাকা চাই, তোমার 800 টাকা ছাড়া এবার টিকিট পুরো গেলাই তো পুরো খালি, বুঝতে পারছি। এবার তো তোমার 1 কথা 2 কথা তক্কাতকি, এবার শেষে তো তোমার এই জায়গায় আগুন চলছে, বুঝতে পারছেন। যেটা দর্শকদের অভিযোগ যে আসলে আমি একটু আগে বলছিলাম যে এক্স্যাক্টলি যেই টিকিটগুলো তারা প্রত্যাশা করছিলেন সেটা পাচ্ছিলেন না, এবং কাউন্টারের টিকিট না মিললেও কিন্তু কালোবাজারিদের হাতে আবার গ্যালারি টিকিটগুলো ছিল। 200-250 টাকা দামের টিকিটগুলো আসলে এক পর্যায়ে যখন তাদের কাছে 800-700 টাকা চাওয়া হচ্ছিল, কাউন্টারের পাশেই ব্ল্যাকাররা চাচ্ছিল, সেই থেকে আসলে ঘটনার সূত্রপাত বা ক্ষোভের শুরু। সেখান থেকে আসলে কাউন্টারটাতে ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ দেওয়া হয়। এই মুহূর্তে কাউন্টারটা বন্ধ আছে, এখান থেকে কোনো ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে না। তো এই ছিল ঘটনার সবশেষ আপডেট আমার কাছে। আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ হাসিনুর। রাজধানী সহ সারা দেশে নতুন আতঙ্কের নাম ছিনতাই। সূর্য ডুবলেই বেরিয়ে আসছে ছিনতাইকারীদের ভয়ঙ্কর রূপ। বিশেষভাবে গভীর রাত ও ভোরে বেশি বেপরোয়া এসব চক্র একের পর এক মানুষের মূল্যবান জিনিস যেমন ছিনিয়ে নিচ্ছে, তেমনি ছিনতাইকারীদের চাপাতির কোপে প্রাণ ঝরছে। অনুসন্ধান বলছে নতুন এসব ছিনতাই চক্রে কিশোর গ্যাং যুক্ত হয়েছে। ছিনতাই নিয়ে আমাদের সহকর্মী আশিক মাহমুদের ধারাবাহিক 3 পর্বের রিপোর্টের আজ প্রথমটি দেখবেন, আর ছবি তুলেছেন আরেক সহকর্মী নির্মল চন্দ্র। 17 ডিসেম্বর ভোর 4:35। রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। গ্রামের বাড়ি থেকে ফিরে বাসার গেটের সামনে রিকশা থেকে নামতেই ছিনতাইকারীর কবলে নারীসহ 2 জন। মোটরসাইকেলে হেলমেট পরা 2 যুবক এসেই চাপাতি দিয়ে ওই নারীর কাঁধের ব্যাগ কোপ দিয়ে ছিনিয়ে নেয়। পাশের ব্যক্তি জিনিসপত্র দিতে রাজি না হওয়ায় তাকেও এলোপাতারি কুপিয়ে সবকিছুই ছিনিয়ে নেয় তারা। এই চিত্র রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের নির্জন সড়কে মাথায় হেলমেট পরা 3 যুবক বাইক নিয়ে এসে একটি রিকশার গতিরোধ করে। সবার হাতেই বড় বড় চাপাতি ঠেকিয়ে রিকশা আরোহীর কাছে থাকা সবকিছু নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। যাবার সময় পেছনের আরেকটি রিকশা থেকেও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। দর্শক, এবার ছিনতাইকারীদের হাতে থাকা অস্ত্রের ঝনঝনানি কতটা ভয়ঙ্কর সেই চিত্র দেখাবো আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবি গত 21 ডিসেম্বর সন্ধ্যার কিছু পর শ্যামলী থেকে ফিরছিলেন। গণভবন পার হয়ে আসাদ গেটের কাছেই ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে এলোপাতারি কোপায় রবিকে, মোবাইল ব্যাগ সহ ছিনিয়ে নেয় সবকিছু। কিছু বুঝার আগেই তারা যে প্রথমে চাপাতিতে মাথায় আমার বাড়ি দিল একটা, তো বাড়ি দেওয়ার পর আমার চশমা পড়ে গেছে, আমি ওর রাস্তায় পড়ে গেলাম।
পড়ে যাওয়ার পর আমি দেখলাম যে দূর থেকে একজন দৌড়ে আসছে, তো আমিও একটু করে উঠে দাঁড়ালাম। আর উঠে দাঁড়ানোর পর মানে দূর থেকে যে দৌড়ে আসছে সে আসলে ওদেরই দলের আরেকজন। সে এসে হচ্ছে গিয়ে প্রথমে একটা লাথি দিল, তারপর দুইজন হচ্ছে গিয়ে চা পাতি দিয়ে এলোপাথারি কোপানো শুরু করলো। প্রকাশ্যে প্রধান সড়কের পাশেই ছিনতাইয়ের ঘটনা সবাই দেখলেও সহায়তা করতে এগিয়ে আসেনি কেউ। এ নিয়ে হতাশার কথা জানান রবি। পড়ে থাকার পরও দেখি কেউ সামনে আসছে না, মানে জিনিসটা ভয় চেয়ে খুব হতাশাজনক লাগছে আমার কাছে যে হচ্ছেটা কি, মানে কেউ একটু তাকাচ্ছেও না। রাজধানীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন তার সহপাঠীরাও। চিন্তা করেন একজন আইসা কথা বলতেছে, নর্মালি কথা বলতেছে, পিছন দিয়ে আরেকজন আইসা চিন্তায় মানে চাপাতে দিয়ে বাড়ি মারছে। এটা কত ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। যদি হঠাৎ করে মাথায় লাগে বা অন্য কোনো জায়গায় লাগে তাও তো মৃত্যু হতে পারতো। একটা দেশের সরকার বা একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার নিরাপত্তাটা তাদেরকে মানে এনশিওর করাটা তাদের প্রথম দায়িত্ব। ছিনতাইকারীর আঘাতে শুধু আহতই হচ্ছে না, মাঝে মধ্যে প্রাণও যাচ্ছে। এই যেমন গত 18 ডিসেম্বর রাত 9:45 রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মোবাইল সহ সবকিছু ছিনিয়ে নেয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল। 5 জন ছিনতাইকারী গতি রোধ করার পরে এক পর্যন্ত মোবাইল কারাকারি করে, কিন্তু মোবাইল কারাকারির পরে সে দিতে না চাইলে তাকে উপযুক্ত ছুরিয়াঘাত করে। ছেলেকে আমি মুমূর্ষু অবস্থা পেয়েছি, তা এর মধ্যে 5-7 মিনিট পরে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মা এশারের পরে তারা খাওয়াই দিয়েছে, আধা ঘন্টার মধ্যে তার মা তার মৃত্যু সংবাদ শুনবে। এটা অনেক কষ্টদায়ক। ঢাকা মহানগর পুলিশের হিসাব বলছে গত সেপ্টেম্বরে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 14টি, অক্টোবরে 20টি, নভেম্বরে 27টি, ডিসেম্বরে 37টি। তবে পুলিশের এই মামলার সংখ্যা দেখে ছিনতাইয়ের আসল চিত্র বোঝা সম্ভব না, কারণ ছিনতাইয়ের শিকার বেশিরভাগ মানুষ মামলা করেন না। সবার অভিযোগ, ছিনতাইয়ের শিকার হলে পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়া যায় না। আমার আবার আগের বার একটা মোবাইল নিয়ে গেছিল, টাকা নিয়ে গেছিল, মানি যা ছিল সব নিয়ে গেছে। তখন কমপ্লেন করছিলাম, কিছু হেল্প পাইনি। আমরা যারা আছি ব্যবসা করি বা স্থানীয় যারা আছে ভাড়াটিয়া বাড়িয়া যারা, সবাই মোটামুটি একটা আতঙ্কে ভয়ের মধ্যে থাকে, কারণ আইনি কোনো ব্যবস্থা নেই। রাজধানীতে ছিনতাইয়ের কিছু হটস্পটের সন্ধান পাওয়া গেছে, এদের মধ্যে মোহাম্মদপুর অন্যতম। এছাড়াও যাত্রাবাড়ি, হাতিরঝিল, খিলগাঁও, শাহজাহানপুর, মেয়র হানিফ ফ্লাইওভার এবং 300 ফিট সড়কে গভীর রাত থেকে ভোর পর্যন্ত ছিনতাই হয়। ঢাকা মহানগর এলাকায় ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে প্রথমত আমাদের যে পেট্রোল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে, বিশেষ করে ভোরবেলায় যেসব ঘটনা ঘটে সেগুলো প্রতিরোধ করার জন্য। এর বাইরে মোটরসাইকেলে যে পেট্রোল কার্যক্রম সেটা বাড়ানো হয়েছে, ফুড পেট্রোল বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ছিনতাইকারীদের এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চাই সাধারণ মানুষ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ছেলে হত্যার বিচার দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন মেজর সিনহার মা নাসিমা আক্তার। বেলা 10:30 নাগাদ হাইকোর্টের সংশ্লিষ্ট কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। তার সাথে ছিলেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস সহ কয়েকজন। স্বজনরা বলেছেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যায় অভিযুক্তদের সাজা কার্যকর না হওয়াটা দুঃখজনক। তারা আশাবাদী দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে। এ সময় অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা বলেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে বিচার কাজ আটকে ছিল। অ্যাটর্নি জেনারেল মামলাটি দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সিনহার স্বজনরা। 2020 সালের 31 জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। 2022-এর 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত ওই মামলায় ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের মৃত্যুদণ্ড আর 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আমার ছেলের মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা উনি চেষ্টা করবেন, যে ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায়। এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েকজন নেতার ফেসবুক আইডি ডিসেবল করে রাখা হয়েছে।
বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত 10:30টার পর সার্চ দিয়ে আর পাওয়া যায়নি। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট সৈয়দ আব্দুল্লাহ জানিয়েছেন, বুধবার বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যেখানে বলা হয় তার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সিকিউরিটি আপডেট করলেও পরে মেটার পক্ষ থেকে তার আইডিটি সাসপেন্ড করা হয়, আর এজন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদেরই দায়ী করেছেন তিনি। এর আগে ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামের একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিসেবল করা হয়েছে। আমরা যারা ছিলাম ভোকাল হিসেবে আমাদের আইডিগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সংঘবদ্ধভাবে এই কাজটা করে যাচ্ছে, এবং এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে সাইবার স্পেসের মানুষ যারা আছেন, সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন, তাদের এই ব্যাপারগুলো সতর্কতার সাথে ডিল করা উচিত। আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি, চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডিগুলো ডিএক্টিভ করছি। আসিফের আইডি ডিএক্টিভ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন সামরিক মহড়া চলছে রাজবাড়ীর কালুখালীতে। আমাদের সহকর্মী তানফির মৌসুম এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, আমাদের জন্য অপেক্ষাও করছেন। তানফির, এই সামরিক মহড়া কদিন চলবে জানাবেন, এবং আমরা যেমনটি জেনেছি যে প্রধান উপদেষ্টা যাবেন সেখানে, কবে নাগাদ প্রধান উপদেষ্টা রাজবাড়ী যেতে পারেন এই মহড়া দেখতে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, কালুখালীর এই এলাকায় এখানে যে শীতকালীন মহড়া এবং শীতকালীন যে প্রশিক্ষণ, সামরিক প্রশিক্ষণটি হওয়ার কথা, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে আমি বলে রাখি যে বাংলাদেশের সেনা সদস্যরা যারা আছে তাদের কিন্তু এই যে বাৎসরিক যে শীতকালীন প্রশিক্ষণ, এটি একটি তাদের নিয়মিত বাৎসরিক প্রক্রিয়া, এবং এখানে কিন্তু গত মাসের 18 তারিখ থেকেই সেনা সদস্যরা কিন্তু এখানে উপস্থিত, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং মহড়ার জন্য নিজেদেরকে প্রতিনিয়ত প্রস্তুত করে রেখেছিলেন। এবং আজকে যেটি কথা ছিল যে প্রধান উপদেষ্টার আজকে এই রাজবাড়ী এলাকায়, রাজবাড়ির এখানে পদ্মা নদীর এই কালুখালী এলাকার চর, এই যে চরে প্রশিক্ষণটি হচ্ছে, মহড়াটি হচ্ছে, সেখানে প্রধান উপদেষ্টার আসার কথা ছিল ঠিক 11:26 কিন্তু এরপর এবং তার বক্তব্য দেওয়ার কথা ছিল 12:10। তবে এরপর বিভিন্ন সময়, যত সময় গড়িয়েছে ততই কিন্তু আসলে সেই সময়টিকে বদলানো হয়েছে। তবে সর্বশেষ আপডেট হচ্ছে যে আসলে বিরূপ আবহাওয়ার কারণে এবং আকাশে প্রচুর পরিমাণে কুয়াশা থাকার কারণে প্রধান উপদেষ্টার পক্ষে হেলিকপ্টার যোগে কিন্তু আজকে এখানে যে এই মহড়া স্থল, প্রশিক্ষণ স্থল, সেখানে আসা সম্ভব হয়নি। এবং এই কারণে যেহেতু প্রধান অতিথি হিসেবে তিনি ছিলেন, প্রধান উপদেষ্টা, তিনি না আসার কারণেও কিন্তু আজকে মহড়াটি আর হচ্ছে না, এটি স্থগিত করা হয়েছে। এবং বলা হয়েছে যে পরবর্তীতে এই মাসেরই হয় 5 তারিখ অথবা 9 তারিখ এই মহড়াটি হবে, এবং সেদিন প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। বৃষ্টি, নিশ্চয়ই আপনার মাধ্যমে তখন আবার আপডেট জানিয়ে দেব দর্শকদের। অনেক ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু জানানোর জন্য। আশিক, শুধু নিজের নয়, জনস্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকিং ম্যারাথন উদ্বোধনে কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যে পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে, আর সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করার আনন্দ বেশি, তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বানও তিনি জানান। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি, তাই দেশ এগিয়ে নিতে সরকারের উপরে শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। সরকারের যে ক্ষমতা, তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না, আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং রাতেই সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রছাত্রীরা। আমাদের সহকর্মী তারেক মাহমুদ এ বিষয়ে খোঁজখবর রাখছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তারেক, শিক্ষার্থীদের এই কর্মসূচি থেকে ক্লাস পরীক্ষায় কোনো প্রভাব পড়েছে?
বৃষ্টি ক্লাস পরীক্ষায় আসলে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে ক্লাস পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে প্রত্যেকটি বিভাগেই, এবং সেই সাথে সাথে সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন রয়েছে এই প্রশাসন ভবনের ঠিক সামনে আমার ঠিক এই জায়গাতে কিন্তু এখন থেকে এই তালা মেরে কিন্তু আন্দোলন করছেন শিক্ষার্থীরা 3 দফা দাবিতে, এবং এই তারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মানা হলে এই সময় দাবি না মেনে নিলে কিন্তু তারা তালা ঝুলিয়ে রাখবেন এবং তাদের যে আন্দোলন সেটি করবেন। এদিকে সকাল 10টায় কিন্তু পোষ্যকোটা বাতিল এবং জুলাই বিপ্লবে বিরোধিতাকারী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের শাস্তি এবং আওয়ামী লীগের যারা রয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষক রয়েছে তাদের বিভিন্ন এই দাবি দেওয়াতে কিন্তু আমি দেখেছি যে তাদের বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা তুলেছেন, এবং সেই সাথে সাথে যতটুকু দেখতে পেয়েছি যে পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে কিন্তু অনির্দিষ্টকালের তালা সেটি কিন্তু এখন পর্যন্ত ঝুলছে, এবং পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল 10টায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে কয়েকজন এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা এসে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছেন, এবং এর আগে 9:50 কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনের ভবনে এসে কিন্তু তাদের প্রশাসন ভবনে যারা ছিলেন তাদেরকে বের হয়ে যেতে বলেন, এবং এখন পর্যন্ত ভেতরে দুই প্রভিসি প্রক্টর কিন্তু রয়েছেন এবং ভিসি এখন পর্যন্ত আসেনি, এবং সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের আমি যতটুকু দেখতে পাচ্ছি যে তালা ঝুলছে এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে, তবে ক্লাস পরীক্ষা কিন্তু চলছে সকাল থেকে। বৃষ্টি। ধন্যবাদ তারেক মাহমুদ, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। প্রতিকূলতার মধ্যে অস্বাভাবিক হারে বেড়েছে কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফা। ব্যাংকাররা বলছেন সুদের হার বৃদ্ধি এবং ডলারের ব্যবসা থেকেই আয় হয়েছে সবচেয়ে বেশি। ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে ভালো মুনাফাও করেছে সবল ব্যাংক, তবে খেলাপি ঋণ বৃদ্ধিতে প্রভিশন সংরক্ষণের পর মুনাফা কতটা ঘরে তোলা যাবে তা নিয়ে সংশয় আছে। উচ্চ মূল্যস্ফীতিতে চলতি বছর ব্যাংক ব্যবসা ধরে রাখাই কঠিন হবে বলেই তারা মনে করছেন। বিদায়ী বছর জুড়েই অস্থিরতা ছিল ব্যাংকিং খাতে। লুটপাটের কারণে চরম তারল্য সংকটে ছিল বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খেতে হয়েছে অনেককে। আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, আছে প্রভিশন এবং মূলধন ঘাটতি। এরপরও পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের। বিদায়ী বছরে পরিচালন মুনাফাই সবার উপরে ব্র্যাক ব্যাংক। গত বছরের চেয়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে 1000 কোটি টাকার বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে 809 কোটি টাকা। 2200 কোটি টাকার উপরে মুনাফা করেছে সিটি এবং ডাচ বাংলা ব্যাংক। অন্য বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি ভালো মুনাফা করেছে চতুর্থ প্রজন্মের কয়েকটি ব্যাংকও। মূলত দুইটি কারণ। একটি কারণ হচ্ছে যে প্রফিট রেট বা ইন্টারেস্ট রেটটা 9% থেকে 14% হয়ে গেল, যার ফলে প্রফিটেবিলিটিতে একটা ইম্প্যাক্ট নিয়ে এসছে। ডলার মার্কেট ওয়াজ সো ভোলাটাইল, ফরেন এক্সচেঞ্জের ব্যবসা করতে পেরেছে, তাদের জন্য তাদের প্রফিটকে আমরা যেটাকে বলি এক্সচেঞ্জ গেইন একটা ভালো কন্ট্রিবিউশন রেখেছে তাদের প্রফিটেবিলিটি। পরিচালন মুনাফা বেড়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকেরও। এক্ষেত্রে এগিয়ে আছে সোনালী ব্যাংক। গত বছরের চেয়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে 1300 কোটি টাকার উপরে। এছাড়া রূপালী ব্যাংকের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 575 কোটিতে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। খেলাপি আদায়ের পাশাপাশি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ বৃদ্ধিতে মুনাফা বেড়েছে বলে জানান ব্যাংকাররা। খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে আমাদের কতগুলো বিশেষ পদক্ষেপ ছিল, তো আমরা সেক্ষেত্রেও অনেক সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। এছাড়া আমরা আমাদের বিনিয়োগের ক্ষেত্রে অ্যাটেনশন দিয়েছিলাম, সেখানে এসএমই এবং ক্ষুদ্র যারা গ্রাহক আছে, উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা অর্থায়নের ব্যাপারে আমাদের একটা বিশেষ দৃষ্টি ছিল। এছাড়া আমাদের সোনালী ব্যাংকের যে আমাদের এখানে ট্রেজারিটা, এটা খুব সুন্দরভাবে ফাংশন করেছে। চলতি বছরেও মুনাফা বৃদ্ধির সফলতা ধরে রাখার কথা বললেও তা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ব্যাংকাররা। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা না আসলে ব্যাংক ব্যবসাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। কারেন্ট ইয়ার এটা রিয়েলি চ্যালেঞ্জ, বিকজ এই ইন্টারেস্ট রেট আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল কন্টিনিউ। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ডলারের, বাংলাদেশ ব্যাংকের আজকেও মিটিং ছিল, তার ডলারের রেট যেটাই হোক না কেন, এটা খুব লাফালাফি করার আর কোনো সুযোগ থাকবে বলে আমি মনে করছি না। কস্টলি করার যে প্রবণতা সেটা কন্টিনিউ করবে, ফলে যেটা দেখা যাবে যে যারা ভালো ব্যাংক তারা আরও ভালো করবে। বড় ঋণের পাশাপাশি আমাদের দেশে কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে, আমি এটা বিশ্বাস করি। নতুন উদ্যোক্তা তৈরি না করলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের কিন্তু এটা গতি আসবে না। তো আমি
সামনের দিনগুলোতে সোনালী ব্যাংকে বিশেষভাবে SME সেক্টরে বিনিয়োগ বাড়ানোর জন্য আমার একটা আগ্রহ থাকবে, আমি সেই ধরনের পদক্ষেপ নেব। পরিচালন মুনাফা বাড়লেও এটি নিয়ে উচ্ছ্বসিত হবার কোনো সুযোগ নেই। খেলাপির বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং কর প্রদানের পরই জানা যাবে প্রকৃত মুনাফা, যার উপর নির্ভর করছে লভ্যাংশ ঘোষণা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিপিএলে একদিন বিরতি দিয়ে আবারও মাঠে গড়ালো দিনের প্রথম ম্যাচ। ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি দুর্বার রাজশাহী। টস জিতে ব্যাট করছে ঢাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 14 রান। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর, জয় দিয়ে বছর শুরু করলো আর্সেনাল। পিছিয়ে পড়েও ব্র্যান্টফোর্ডকে 3-1 ব্যবধানে হারিয়েছে গানাররা। জিটেক স্টেডিয়ামে খেলার 13 মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আর্সেনাল। মিকেল ডামসগার্ডের পাস ধরে বক্সে ঢুকে বল জালে পাঠান এমকিউমো। আর 29 মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। বিরতির পর খেলার 50 মিনিটে মেরিনো আর 53 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির ফিনিশিংয়ে 3-1 গোলের জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সাথে ব্যবধান 6 পয়েন্টে নামিয়ে আনে আর্সেনাল। আর 19 ম্যাচে 11 জয়ে 39 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিকেল আর্তেতার দল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে, 7 জন আহত হয়েছে এবং সেই বিস্ফোরণের ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরায় এই দৃশ্য ধারণ হয়, যাতে দেখা যায় হঠাৎ বিস্ফোরিত হয় পুরো গাড়ি, চারপাশে যন্ত্রাংশ ছড়িয়ে পড়ে, এরপরে আগুন ছড়িয়ে যায় যানটিতে। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা। এ সময় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বিভিন্ন স্থাপনা এবং যানবাহন। নিউ অর্লিন্সে বর্ষবরণের অনুষ্ঠানে গাড়ি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে। হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকটির ভেতরে আইএসের পতাকা থাকায় জঙ্গি গোষ্ঠীটির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে এবং গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে হামলাকারী শামসুদ্দিন জব্বার জন্মসূত্রে মার্কিনী। কর্মরত ছিলেন দেশটির সেনাবাহিনীতেও। হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, 30 জনের বেশি মানুষ আহত হয়েছে। পর্যটন নগরী হিসেবে বেশ খ্যাতি রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স শহরের। সেই নিউ অর্লিন্সের বুরবন স্ট্রিটে স্থানীয় সময় বুধবার চলছিল বর্ষবরণের জমকালো আয়োজন। গভীর রাতে মানুষের ভিড়ে হঠাৎই ঢুকে পড়ে দ্রুতগতির একটি পিকআপ ট্রাক, আর তাতেই উৎসব রূপ নেয় বিষাদে। আমরা উৎসবে মেতেছিলাম, সবাই খুব উপভোগ করছিল। এমন সময় গাড়িটি মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। মানুষজন এদিক সেদিক ছিটকে পড়ছিল, গাড়ির নিচে চাপা পড়ছিল। ভাগ্য ভালো থাকা আমি বেঁচে গেছি। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI নিশ্চিত করেছে ভয়াবহ এই হামলা চালিয়েছে 42 বছর বয়সী শামসুদ্দিন জব্বার। জন্মসূত্রে মার্কিন নাগরিক এই জব্বার ছিলেন টেক্সাসের বাসিন্দা। পিকআপ ট্রাকটির ভেতরে আইএসের পতাকা ও বিস্ফোরক পাওয়ার দাবিও করেছে গোয়েন্দারা। জানায় পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়েছিল হামলাকারী। পরে অবশ্য পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সে। অপরাধীকে শনাক্ত করা হয়েছে। 42 বছর বয়সী শামসুদ্দিন জব্বার জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা। তিনি ফোর্ডের একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন, যেটি ছিল ভাড়া করা। গাড়িটির ভেতর ISIS এর একটি পতাকা ছিল। এ ঘটনায় সন্ত্রাসী সংগঠনের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। জব্বার একসময় কাজ করেছেন সামরিক বাহিনীতে। কয়েক বছর আগেও রিজার্ভ ফোর্সের সদস্য ছিলেন তিনি। পরে কাজ করেছেন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে। FBI এর ধারণা এই হামলা জব্বার একা চালায়নি। IS এর সংশ্লিষ্টতার দাবি উঠলেও প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন এখনো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। আততায়ী সম্পর্কে FBI আমাকে রিপোর্ট করেছে। আমাদের আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর যোগসাজশ কিংবা কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি তদন্ত করছে। তবে এখনই কোনো সিদ্ধান্তে আসা যাবে না। এর আগে চুরির মামলায় 2002 সালে একবার গ্রেফতার হয়েছিলেন জব্বার। পরে 2005 সালে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েও একবার যেতে হয়েছিল কারাগারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। দেখার আমন্ত্রণ রইল।